স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কঙ্কাল সারথি। গল্প পাঠ, সূত্রধার এবং সকল চরিত্রে সুরঞ্জন। শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের গল্প কঙ্কাল সারথি। ম্যালেরিয়ার মতন ছেঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? বাবা ঠান্ডা বাবা। এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়ায় লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের ওপর পড়লুম শুয়ে। কি শীত রে বাপ! উড়ে পারি পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলুম। সেইভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানেন। তবে একবার চাদরের ভিতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে। গাঢ় অন্ধকারের মেলা বসেছে, কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা ছ্যাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা? গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুক করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে, আর তো এখানে থাকা চলে না, যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতে হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালুম। বাবা, গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পপাত ধরণী তলে হলুম। তবু থামলুম না, মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললুম। রাত ঝাঁঝাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি ঝিঁঝি পোকা কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতো নিস্তব্ধ। তাদের ভিতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইঢাই করতে লাগলো। তবু এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতো চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিল।
কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? কি হচ্ছে? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, দূর ছাই, এসব কি উদ্ভট কথা ভাবছি। জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান থেকে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্যে তারা ওঁত পেতে প্রস্তুত হয়ে আছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো। ভূত প্রেতেরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, যাও গো। আরও খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভিতর থেকে চলকে উঠে রাজপথের উপরে আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরও বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। হ্যাঁ, এটা কোন জায়গা? হ্যাঁ, এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লুম। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে খানিকক্ষণ জিরিয়ে নিলুম। এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা। এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া যাবেই যাবে। খানিক দূর এগুতে পারলেই লোকজনের সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। হ্যাঁ, অসম্ভব নয়। হ্যাঁ, চশমাটা তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলুম অনেক কষ্টে। নিজে নিজেই বললুম, মন তুমি শান্ত হও, শান্ত হও। এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস, সকল কষ্ট, সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘড়ঘড় ঘড়ঘড় করে একটা বাজ ডাকার মতন শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরেই শুনলুম ভেঁপুর আওয়াজ। হ্যাঁ, ট্যাক্সি না বাস। আহ্লাদে চাঙ্গা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয়, বাস আসছে। হ্যাঁ, বাস। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলুম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের আলো
অত বেশি জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত ভেপু বাজাবারই বা দরকার কি? এই অঞ্চলের সন্ধ্যের পরেই ঘুম কাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার, শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের উপর গিয়ে ধূপ করে বসে পড়ল। হোক শ্যামবাজারের বাস। এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না, বাসের ভিতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলুম। বাস ছুটছে, তার ভেপু বাজছে, এত বেগে বাস ছুটছে, তার জানালাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেল। আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকুও আর নেই? পথ তেমনি নির্জন আর নিঃসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে, তার কোথাও আর জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি, ওই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে আর বাজছে আর বাজছে, কান যে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম, আর ড্রাইভারকে বারণ করে দাও, আর পথে লোকও নেই, তবু এত হর্ন বাজছে কেন? কি আশ্চর্য! লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি। সে কালা আর বোবার মতো আমার পানে তাকিয়ে রইল। আবার বললুম, আরে শুনছ? কি মুশকিল, আরে হর্ন দিতে বারণ করো। সে তবু জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা ও বোবা নাকি? কিন্তু না, তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়ামাত করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে? আশ্চর্য! কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করলে না। পথের আশেপাশের লেডি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল, কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে পালাতে লাগলো, মহা ভয়ে কেউ কেউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস দেখে পালাচ্ছে? মনের ভিতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো, কেন কেন কেন? কন্ডাক্টর কেন আমার কথার জবাব দিচ্ছে না? কেন কেন কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালে। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। অমনি মনে হলো কে যেন একটা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারলে। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালুম।
তার লম্বা চুল আর দাড়ি গোঁফের জঙ্গলে ভরা মুখখানা বাঁশি মরার মতো স্থির। তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেঁপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবারই ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলক হারা পাথুরে দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখ খুলতেও হলো। আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে, গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতো পিছনে সরে সরে যাচ্ছে। হ্যাঁ, এও কি সম্ভব? হতভম্বের মতন মুখ ফিরিয়েই দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি আর বিশ্বাস করতে পারলুম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি একবারও থামেনি। তবু কোত্থেকে এরা এলো? কখন এরা গাড়িতে উঠল? একে একে সকলকার মুখের পানি তাকিয়ে দেখলুম, সব মুখই মরার মতন স্থির, নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই। সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভিতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকার আত্মার ভিতর থেকে। যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি। আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভিতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাতসারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় ধরা দেয় না, তাদের দেখা যায় ধরা যায় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিল। গাড়ি তেমনি হিচকি তোলা আওয়াজের মতন ভেঁপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি। কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালুম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। তারাও স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভিতরে একটা পোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ।
হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এইরকম গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিলে, বুকের কাঁচটা শিউরে শিউরে উঠতে লাগলেও আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আমি আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, এই গাড়ি বাঁধো, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবারও চেষ্টা করলে না। আবার বললুম, কন্ডাক্টর গাড়ি বাঁধো, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কন্ডাক্টর! কি তাকে ছুঁতেও পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পারছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে যেন হাওয়া দিয়ে তৈরি। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কন্ডাক্টর! কিন্তু তাকে ছুঁতেও পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পারছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে, যেন অনেক দূর থেকে, অনেক আকাশ ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাওয়ার মতো হলো। আমি পাগলের মতন চিৎকার করে বললুম, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও, এই ড্রাইভার গাড়ি থামাও। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলুম, গাড়ি থামাও, ড্রাইভার গাড়ি থামাও। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে এক তিলও মাংস নেই। সে মুখ সাদা ধবধবে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভিতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলুম না। সে ভীষণ অট্টহাসি শুনতে আমি একেবারে অজ্ঞান। আমার কি হলো আর কিছু মনে নেই। স্বপ্নের মধ্যে বাবার গলা শুনতে পেলাম, খোকা ওঠ। বাবা, মাকে দেখলাম। বাবা মা ওই তো ওরা। অন্ধকার কালো হয়ে মিশে যাচ্ছে। দূরে আরো দূরে অন্ধকার। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাতের উপরে জ্বরের ঘোরে বেহুঁশ হয়ে শুয়েছিলুম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঘোরে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসেই তুমি বেহুঁশ হয়ে পড়েছিলে, তারপর ওইসব খেয়াল দেখেছ। খোকা, এখন বিশ্রাম করো, ওটা খেয়াল, মনের খেয়াল।
আমার মন বলতে লাগলো, না বাবা না, আমি যা দেখেছি তা খেয়াল নয়। বাবাকে বোঝানোর চেষ্টা করিনি, আর লাভ নেই। হ্যাঁ, এসব কথা আক্ষরিক অর্থেই তো হাস্যকর। অন্যের কাছে খেয়াল, কিন্তু আমি তো জানি এই কলকাতা শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা রহস্যের মতন এখানে আজও এমন অনেক কিছু ঘটে চলে যার সঠিক ব্যাখ্যা ঈশ্বর ছাড়া আর কারো কাছে নেই। এখনো সন্ধেবেলা বাসে উঠতে গেলে আঁতকে উঠি। মনে হয় যেন সত্যের চামড়া ভেদ করে মস্তিষ্কের ভিতর থেকে আজও সেই নরকের যান ছুটে চলবে তার নির্ধারিত পথে, আমার মননের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর শুনতে পাবো সেই হাওয়ার ভিতর থাকা আজন্ম মানুষের অবয়ব হয়ে ডিউটি দেওয়া একজন কন্ডাক্টরের কণ্ঠস্বর। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথি। এই প্রযোজনাটি স্পন্সর করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন। হেমেন্দ্র কুমার রায়ের মূল গল্পটিকে অক্ষুণ্ণ রেখে নাটকীয়তার প্রয়োজনে আমি সুরঞ্জন এই গল্পের শেষের দিকে কিছু নিজস্ব কথা আরোপ করেছি। সুরঞ্জনের কথার পাঠকগণের কাছে আমার অনুরোধ, গল্পের স্বার্থেই তারা যেন আমাকে মার্জনা করেন। সুরঞ্জনের কথার প্রত্যেকটি মানুষ স্রষ্টা ও সৃষ্টির প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল।